আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত 108। জানিয়ে দেব ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন দখলে নিয়েছে ইসরায়েল, আছেন গ্রেটা সহ 12 মানবাধিকার কর্মী। এরপর রয়েছে বিশ্বের 12 দেশের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। সর্বশেষ থাকছে ইমরান খান 11 জন মুক্তি পেতে পারেন। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত 108। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সন্ধ্যার পর এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রোববারের পর ইসরায়েলি বাহিনীর অভিযান গাজায় মোট নিহতের সংখ্যা বর্তমান 54,880 জন। সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে 1,26,227 জনে। সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাতাড়ি গুলি চালিয়ে 1,200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 15 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযান গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন 4,603 জন ফিলিস্তিন এবং আহত হয়েছে আরও প্রায় 14,686 জন। যে 251 জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গেছিল তাদের মধ্যে এখন অন্তত 35 জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছে হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্তি করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়। এদিকে সম্প্রতি গাজায় ফের 2 মাসের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবনা হাজির করেছে যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবনায় নেতানিয়াহু সম্মতি দিলেও হামাস এখন অনুমোদন করেনি। ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন দখলে নিয়েছে ইসরায়েল, আছেন গ্রেটা সহ 12 মানবাধিকার কর্মী। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন গাজায় ভিড়তে দেয়নি ইসরায়েল। ক্ষুধার্ত ফিলিস্তিনের জন্য ইতালি থেকে জাহাজটির করে ত্রাণ নিয়ে আসা হচ্ছিল। আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটিকে ইসরায়েলের আসাদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ওই পোস্টে জাহাজটিকে সেলফি ইয়ট বলে উল্লেখ করেছে ইসরায়েলি মন্ত্রণালয়। তারা লিখেছে, তারকাদের বহনকারী সেলফি ইয়টকে নিরাপদে ইসরায়েলের উপকূলে নিয়ে দিকে যাওয়া হচ্ছে। ম্যাডলিন জাহাজে মোট 12 জন মানবাধিকার কর্মী আছেন। তারা হলেন সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপের পার্লামেন্টের সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্তো আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফাহাদ, পাসকাল মোরেরাস, ইয়ানিস মোহাম্মদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভাভিয়া। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ সহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষোভ জানানো হয়েছে। এতে অভিযোগ করা হয়, এই মানবাধিকার কর্মীরা গণমাধ্যমকে উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন। শুধু প্রচার পাওয়ার উদ্দেশ্যে তারা এই কাজ করেছেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনও জাহাজটি ইসরায়েলের দখলে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে। তারা বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছে, জাহাজের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া টেলিগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে, সেখানে ত্রাণ দিতে যাওয়া মানবাধিকার কর্মীদের হাত ও উপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে। গত 2 মাস থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশু মারা যায়। ত্রাণ প্রবেশের বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ম্যাডলিন নামের এই জাহাজ 1 জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে।
বিশ্বের ১২ দেশের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে বিশ্বের ১২টি দেশের নাগরিকদের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। স্থানীয় সময় সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। বিদেশি সন্ত্রাসীদের থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ট্রাম্প ঘোষণা করেছেন। যে দেশগুলির নাগরিকদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হচ্ছে আফগানিস্তান, ইরান, মিয়ানমার, লিবিয়া, সুদান, ইয়েমেন, সাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি ও সোমালি। এর পাশাপাশি আরও 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসব দেশ হলো লাওস, তুর্কমেনিস্তান, কিউবা, ভেনেজুয়েলা, বুরুন্ডি, সিরিয়া লিওন ও টোগো। ট্রাম্প জানিয়েছে যে দেশগুলো সবচেয়ে কঠোর বিধিনিষেধের আওতায় পড়ছে তারা সন্ত্রাসীদের বড় ধরনের উপস্থিতিকে আশ্রয় দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। তারা ভিসা নিরাপত্তার সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে আর ভ্রমণকারীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রেও তাদের অক্ষমতা রয়েছে। পাশাপাশি এসব দেশগুলোর অপরাধমূলক রেকর্ড সংরক্ষণ অপর্যাপ্ত এবং তাদের নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যুক্তরাষ্ট্র অবস্থানের হার উচ্চ। প্রসঙ্গে তিনি ১ জুন কলোরাডোর বোল্ডার শহরে হওয়া হামলার কথা উল্লেখ করেন। ওই ঘটনায় এক মিশরীয় নাগরিক ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের উপর একটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছিলেন। এই ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে এসব কারণে নতুন নিষেধাজ্ঞা প্রয়োজনীয় হয়ে পড়েছিল বলে দাবি করেন তিনি, যদিও তার ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে মিশর নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদকালে ট্রাম্প 7টি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন তিনি ট্রাম্পের পর ক্ষমতায় আসেন ২০২১ সালে ওই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। বাইডেন এই নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের জাতীয় বিবেকের উপর একটি কলঙ্ক বলে অভিহিত করেছেন। ট্রাম্পের এই পদক্ষেপকে ইরানি ও মুসলিমদের প্রতি গভীর শত্রুতার বহিঃপ্রকাশ বলে নিন্দা করেছেন তেহরান। ইমরান খান ১১ জুন মুক্তি পেতে পারেন, আর ওই দিনই তাকে তার স্ত্রী আদালত জামিন দিতে পারেন বলে জানিয়েছেন পিটিআইয়ের প্রধান নেতা গওহর আলী খান। তিনি বলেছেন, ১১ জুন ইমরান ও বুশরার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে, কিন্তু কেন গুরুত্বপূর্ণ হবে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি। এর আগে দেশটির হাইকোর্ট এই মামলার শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করে। দেশটির জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তাদের যুক্তিতর্ক প্রস্তুতের জন্য আরও সময় চাইলে আদালত শুনানির জন্য ১১ জুনকে নির্ধারণ করেন। গওহর আলী খান সংবাদ মাধ্যম ARY নিউজ জানিয়েছে, অন্যান্য বিরোধী দলের সঙ্গে তারা একটি আন্দোলন শুরু করবেন, যেটির নেতৃত্ব দেবেন ইমরান খান নিজে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে জানিয়েছিলেন ইমরান খানের মুক্তির জন্য ঈদুল আজহার পর তার দেশব্যাপী আন্দোলন শুরু করবেন। অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়, যার মাত্র কয়েক মিনিটে তাকে দণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হল আল কাদের ট্রাস্ট দুর্নীতি মামলা। তার বিরুদ্ধে পাকিস্তানের বর্তমান সরকার অভিযোগ তুলেছে তিনি এই ট্রাস্টের মাধ্যমে কয়েকশো মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তবে ইমরান তার বিরুদ্ধে অনীতি সব অভিযোগ অস্বীকার করে থাকেন।